দেশের বাকি অংশ বাংলাদেশ, রাজশাহী, খুলনা বা চট্টগ্রাম, এই সমস্ত অংশগুলোর পরিস্থিতি আরও খারাপ। গণমাধ্যম যারা খবরটা সামনে তুলে আনছিল তাদের অফিস ভাঙচুর হয়েছে, এবং আমরা আমাদের স্ক্রিনে সেই ছবি রাখবো যেভাবে হাসিনার বাড়ি লুট হয়েছিল, শেখ হাসিনার বাড়ি লুট করে বিভিন্ন রকম চেয়ার টেবিল লুট করেছিল এই কার্যত শিক্ষার আলো দেখতে না পাওয়া একটা বৃহত্তর জনগোষ্ঠী বাংলাদেশের। ঠিক সেভাবেই একটি সংবাদপত্রের অফিস, সেটা প্রথম আলো, সেটিকে ভাঙচুর করার পর সেখানকার ল্যাপটপ, টেবিল সব কিছু লুট করে নিয়ে যাচ্ছে। সেখানকার কার্যত শিক্ষিত না হওয়া এবং খারিজি মাদ্রাসায় শিক্ষিত এই সমস্ত লোকজন বলে একটা বড় অংশ মনে করছেন। ফলে বাংলাদেশের অবস্থার সঙ্গে সিরিয়ার অবস্থার কোনো পার্থক্য নেই। এরকম একটা জ্বলন্ত অবস্থার মধ্যে দিয়ে দিল্লি কি সতর্ক ভূমিকা নেয়, কি সতর্ক বার্তা দেয়, এবং দিল্লির একটা সতর্ক বার্তার পরে বোধহয় মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে এবার সতর্ক না হলে যমুনা ভবন পর্যন্ত হয়তো অন্য কিছু ঘটতে পারে। তিনি ইতিমধ্যেই শোক দিবস ঘোষণা করেছেন শনিবার, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। শর্মিষ্ঠা, একদমই তাই। সত্যজিৎ, একটু সঙ্গে থাকার কথা বলি, কারণ এই মুহূর্তে আলোচনা আরো একটু এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। কর্নেল চৌধুরী, স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। কারণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ। তোমার প্রশ্ন প্লিজ। দীপ্তাংশুবাবু, যে ছবিটা আপনি একদম ওয়াকিবহাল, আপনি একাধিকবারও এর আগে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ কাজ গেছেন, তো বাংলাদেশে এই মুহূর্তে সেনা কোথায়, পুলিশ কোথায়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যেভাবে ইন্ডিয়ান কনসুলেটদের বাড়িতে হামলা চালানো হয়েছে, হাইকমিশনে হামলা চালানো হয়েছে, এবং জিহাদি জনতা ওসমান হাদির দেহ ফিরবে আজকে সন্ধ্যে 6টায়। তারপর ইতিমধ্যে তারা বলছেন যে আমরা সবাই হাদি, অর্থাৎ আমরা সবাই ওসমান হাদি, এবং শহীদি মনোভাব নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে দুপুর 2:00 পর থেকে। ফলে কতটা বেশি অগ্নিগর্ভ হতে পারে এবং পরিস্থিতি কি সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? দীপ্তাংশুবাবু। সত্যজিৎ বাবু, আপনি পুরোটাই বিশ্লেষণ করেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাদি কেন্দ্রবিন্দু। প্রথম কথা, প্রশ্ন যেটা উঠবে, হাদিকে কে মারলো এবং কারা মারলে এই অবস্থায় নিয়ে আসতে পারে। নিশ্চিতভাবে তারা যেটা ভারতের দিকে আঙুল দেখাচ্ছে, ভারত কেন হাদিকে মারবে, প্রথম প্রশ্ন। হাদিকে যারা মেরেছে, যেভাবে আজ আমরা বাংলাদেশে এই নৈরাজ্য দেখছি, মৌলবাদী যে এই টোটাল বাংলাদেশকে গ্রাস করেছে, এবং সারা রাত ধরে যে নৈরাজ্য বাংলাদেশে আমরা দেখলাম, আপনি ছায়ানট একরকম দেখলাম, কিন্তু ভারতের দূতাবাস যেখানে চট্টগ্রামে হতে পারে, এই মুহূর্তে আপনার সঙ্গে যখন কথা বলছি রাজশাহী ভারত দূতাবাস ফিরে দিয়েছে, এই বিভিন্ন জায়গায়, খুলনায় হয়েছে, বিভিন্ন জায়গায় যে দূতাবাসের ওপর ঢিল পাটকেল ছোড়া হচ্ছে এবং আক্রমণের যে মৌলবাদ ঘিরে ধরেছে, এটা কিন্তু ভারতের ওপর আক্রমণ। সবসময় সীমান্ত ক্রস করে যে আক্রমণ করছে এটা নয়, ভারতের দূতাবাস ভারতের সংবিধানের ওপর চলে, এবং সেখানে যদি আক্রমণ করে, আমার সংবিধান এবং ভারতের উপর আক্রমণ পরিষ্কার এক। দ্বিতীয়ত, যারা মেরেছে তারা খুব সদর্পণে, এই যে হাদিকে যে গুলি করে মারা হলো, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে DGISI আসিম মালিক। আসিম মুনির তো ওইখানকার ফিল্ড মার্শাল, কিন্তু আর একটা লোক আছে একই নামে আসিম মালিক, উনি লোক পাঠিয়ে এটাকে মেরে এমন ভাবে ইউজ করলো প্লটটাকে, যে ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে যে আবেগ, আক্রোশ, সেটা মৌলবাদীদের রাস্তায় নামালো। এবং এই রাত্রিরে যে এত লক্ষাধিক হাজার হাজার লোক রাস্তায় নামলো, যারা এই আগুন জ্বালাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে, বাংলাদেশে নৈরাজ্য করছে, এ অর্থকে জুগিয়েছে। এটা তো কোনো, আমরা বাংলাদেশকে যেভাবে চিনি 1971-এর পর এবং শেখ হাসিনার বিগত 15-20 বছর, আমরা এই দৃশ্য দেখিনি। আমরা মনে করি না বাংলাদেশের যে বাঙালি আছে, আমি হিন্দু মুসলিম বললাম না, রাত্রিরে মৌলবাদী গোষ্ঠী নেবে এইভাবে জ্বালিয়ে দেবে, এইভাবে যারা সংখ্যালঘু হিন্দুদের ল্যাম্পপোস্টে দীপু দাসের মতন একটা সাধারণ কর্মীকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেবে। এবং এই মৌলবাদরা, যেমন আমরা সিরিয়ায় দেখি, আপনি যেমন ঠিক মতন বলছিলেন, ওরা মানে উল্লাস করছে। এই উল্লাস যে একটা সংখ্যালঘুকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার পর উল্লাস, এটা তখনই আসতে পারে তখন পেছন থেকে একটা ডিপ স্টেট কাজ করছে, এবং ডিপ স্টেট কাজ করছে, তারা চায় যে ইলেকশন যেন না হয়। আমরা শুধু সামনে মুখোশটা দেখছি, এই ইউনিসকে দেখবেন না, ইউনিস একটা সুদখোর, পাওয়ার হাংরি পারসন। তাকে দেখে যদি আমরা চিত্র এটাকে আঁকতে শুরু করি, আমরা ভুল করছি। মোহাম্মদ ইউনিসের যে সুতো, এই পুতুলের সুতোটা, এটা ISI, পাকিস্তান হাত এবং অন্য একটা বড় রাষ্ট্রের হাতে আছে, যারা এই ডিপ স্টেট থেকে অর্থ জোগাচ্ছে। এই যে জুলাই সঙ্গী, মোহাম্মদ ইউনিসের যে জুলাই সঙ্গী, তারাই আবার রাত্রিরে নেমেছিল,
তাদের বাড়িতে কেউ তো কড়া নাড়িনি অথবা বেল টেপেনি। এই হাজার হাজার লোক রাত্রিরে লুঙ্গি পরে নেবে সব জ্বালিয়ে দিচ্ছে। রবীন্দ্রসঙ্গীত যেখানে গবেষণা হয় এই সেই জায়গায় ছায়ানট সেটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিচ্ছে। তো কোথাও না কোথাও একটা প্লট আঁকা আছে। ফেব্রুয়ারি মাসে ইলেকশনটাকে এখন বলবে এই যে সিভিল ডিসওবিডিয়েন্স একটা বাংলাদেশে হচ্ছে, ইলেকশন করবে না, এবং পুরো রোষ, এই রোষটা পাবলিকের রোষটা এটা ভারতের দিকে ঘুরিয়ে দেবে। এবং হাদির যখন শেষকৃত্য হবে অথবা যখন তাকে মাটিতে চাপা দেওয়া হবে তখন, এবং আজকে আপনি যেটা বললেন শুক্রবার আজকে নামাজের দিন, যখন হাজার হাজার লোক একত্রিত হবে কিছুক্ষণ 12টার পর শুরু হয়ে গেছে, এরপর যে কথাগুলো এখান থেকে বলা হবে আরো বেশি উস্কানো দিয়ে, আপনি যেটা বললেন 3টে 3:30 পর আমাদেরও কাছে খবর এটা আরো খারাপের দিকে যাবে। তো এইটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করতে, এইটা আমরা শুধু মোহাম্মদ ইউনূসকে বলতে পারি কারণ সামনে সে মুখোশ, পেছন থেকে যে সুতোটা টানছে সেটা হচ্ছে ডিজি আইএসআই আসিম মালিক এবং আইএসআই যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। স্পেশালি আপনি দেখেন দূতাবাসগুলো শর্মিষ্ঠা যে পুরোপুরি কোথাও আইএসআইয়ের ভূমিকা রয়েছে এবং এখানে এই জিহাদি জনগোষ্ঠীকে নামানো হয়েছে অর্থের বিনিময়ে ভারতকে টার্গেট করতেই। শর্মিষ্ঠা একদমই তাই। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং সত্যজিৎ, তোমাকে একটু সঙ্গে থাকার কথা বলি। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছি, আবারও নতুন করে অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ জুড়ে আগুন জ্বলছে এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর পর গতকাল এই খবর সামনে আসার পর যে পরিস্থিতি তৈরি হচ্ছে, দিকে দিকে আগুন জ্বলছে, দেদার ভাঙচুর চালানো হচ্ছে, যে ছবি, যে অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে, এই মুহূর্তে আমাদের আলোচনা চলছে গোটা ঘটনা কোন দিকে মোড় নিতে চলেছে আজ দুপুর বা বিকেলের পর থেকে